তোমাদের যাদের টেট কোয়ালিফাইড, ডাব্লিউবি টেট কোয়ালিফাইড এবং রেগুলার ডিএলএড আছে তাদের জন্য নিয়ে চলে এসেছি প্রাইমারি ইন্টারভিউয়ের প্রস্তুতি ক্লাস 2024। তোমাদের ইন্টারভিউ সম্ভাব্য যে প্রশ্ন উত্তর তার আগে বা ডেমো ক্লাস এসবেরও আগে আমার মনে হয় যে প্রশ্নগুলো তোমাদের মনে উঁকি দিচ্ছে, যেহেতু অনলাইন পেড ব্যাচ আমার চলছে এবং হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত, তো তাদের মেসেজ থেকে একটা বিষয় বুঝতে পারছি তাদের মনের এখন একটা প্রশ্ন যে ইন্টারভিউ কবে হবে। আর আরো একটা বিষয় দেখছি যে আস্তে আস্তে যেন ল্যাক অফ কনফিডেন্স কাজ করছে, মানে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কত এটা নিয়েও একটা কোশ্চেন অফ ডাউট তাদের মধ্যে। তো প্রথমে আমি প্রস্তুতির প্রথমেই আগে এই দুটো বিষয়টা আগে তোমাদের ক্লিয়ার করে দিই, তারপরে আমরা যাব। বিষয় হচ্ছে, আমি আগেও বলেছিলাম যখন বারবার একটা খবর আসছিল যে ভোটের পরেই ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসবে, বিভিন্ন জায়গা থেকে একটা খবর আসছিল যে ভোটের পরে ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসবে। তো তখনও আমি বলেছিলাম যে এটা এত ইজিলি সম্ভব নয়। পূর্ব যে অভিজ্ঞতা আমাদের এ রাজ্যে, সেখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে কোনো যদি মুভমেন্ট না হয় বা তোমাদের দিক থেকে যদি জোরালো দাবি না আসে তাহলে এত তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না। এরপরে তাহলে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এখনই খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না, বা যদি এবার তোমাদের দিক থেকে জোরালো দাবি ওঠে তাহলে হয়তো আসতে পারে, তবুও এত তাড়াতাড়ি নয়। যেটা বলছিল যে জুনেই হয়তো নোটিফিকেশন চলে আসবে, সেটাও সম্ভব হচ্ছে না এখন যা দেখছি। তারপরে একটা বিষয় যে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কত, বা আর একটা বিষয় যে এখন থেকে কি তাহলে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দেবো। অলরেডি অনেকে শুরু করে দিয়েছি, অনেকে যেটা বললাম যে অনেক ক্যান্ডিডেট যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল যে স্যার অনলাইন ব্যাচ শুরু করুন বা পড়ান, তো তাদের জন্য শুরু করেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে তোমাদের প্রশ্ন যে এখন থেকে শুরু করে দিব না দেখবো, ওয়েট করবো নোটিফিকেশন আসবে তখনই শুরু করবো, তাদের জন্য আমার একটা সাজেশন যে এর আগের রিক্রুটমেন্টে অনেক ক্যান্ডিডেট আমার সঙ্গে যুক্ত হয়েছিল, সে জায়গা থেকে একটা বিষয় আমি যেটা জানতে পেরেছি যে যারা নলেজেবল ক্যান্ডিডেট এবং যাদের বলার একটা দক্ষতা আছে, তারা হয়তো ইন্টারভিউর আগে আগে প্রস্তুতি নিয়ে বা নোটিফিকেশন এলো তখন থেকেও প্রস্তুতি নিয়ে তারা কিন্তু একটা ভালো ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকের আছে যাদের গুছিয়ে বলার সমস্যা, যারা পড়াশোনার সঙ্গে ততটা অ্যাটাচ নও, আবার অ্যাটাচ থাকলেও ইন্টারভিউর অনেক বিষয় আছে, অনেক প্রশ্ন আছে, সেগুলো কিভাবে বলবে সেগুলো জানো না। যারা আমার চ্যানেল আগে থেকে ফলো করছে, তোমাদের অনেকেই আছে যারা আগে থেকে চ্যানেল ফলো করছে, তারা প্রশ্নগুলো দেখেছো, আমি দেখেছো কত রকমের ইনফরমেটিভ কোশ্চেন হচ্ছে। তো যারা এগুলো জানো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতিটা শুরু করে দিতে হবে। এবারে আসি যে চাকরি পাওয়ার সম্ভাবনা কত। আমি যে সংখ্যা এখন দাঁড়িয়ে যে কতজন টেট কোয়ালিফাইড আছে, রেগুলার ডিএলএড আছে, তাদের একটা সংখ্যা এবং প্রবাবল মানে সম্ভাবনা কতগুলো ভ্যাকান্সি হতে পারে তার একটা রেশিও বের করেছিলাম, এবং সেখান থেকে যদি পার্সেন্টেজ করি তাতে করে দেখছি যে একটা ক্যান্ডিডেট যার এই কোয়ালিফিকেশনটা আছে এবং আগামীতে ইন্টারভিউ বসছে, সামনে যে ইন্টারভিউ তাতে বসছে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা 34%, 33.5, 34%। এবার তার এই কোয়ালিফিকেশনটা আছে মানে 34% তার সম্ভাবনা। এবার এর আগেও আমি যখন ক্লাস শুরু করি তখন আমি লিখেছিলাম টার্গেটেড স্কোর 9.5 প্লাস, এমনকি এর আগে যারা ছিল তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম, সেখানে আইকনেও এই টার্গেটেড স্কোর 9.5 প্লাস লেখা ছিল, যারা যুক্ত ছিল তারা জানো আশা করছি। তো অনেকেই ছিল সেখানে যারা 9.5, এমনকি আমার বেশ কয়েকজন ক্যান্ডিডেট যারা 10 আউট অফ 10 স্কোর করেছে। তাহলে আমি অতটাও ধরছি না, যদি একজন কেউ একটু ভালো ইন্টারভিউ দেয় তাহলে তার এখন যে সম্ভাবনাটা যে কিছুই করছে না, যার শুধু এই কোয়ালিফিকেশনটা আছে, তার কিন্তু সম্ভাবনা 34%, এবং সে যদি একটু প্রিপারেশন নেয় তাহলে তার এই সম্ভাবনাটা গিয়ে দাঁড়াবে 70% বা 75%। তাহলে চাকরি হবে এর দিকে সম্ভাবনা হচ্ছে 70%, আমি ধরে নিচ্ছি কম করে, হবে না মানে ভালো ইন্টারভিউ দিচ্ছে 70% সম্ভাবনা, না এর দিকে 30%। তাহলে তুমি কি বলবে যে তার চাকরি পাবে কিনা
70%-এর দিকেই তুমি যাবে। তাহলে আমিও সে একটা সহজ ম্যাথমেটিক ক্যালকুলেশন করে বলতে পারি যারা একটু ভালো ইন্টারভিউ দিবে তাদের একটা ভালো সম্ভাবনা আগামী যে ইন্টারভিউ তাতেও রয়েছে। আরো একটা বিষয় আমি বলবো, যেহেতু বেশ কিছু আমার সঙ্গে যুক্ত ক্যান্ডিডেট যারা জয়েন হয়েছে এখন চাকরিতে, তাদের মধ্যে বেশ কিছু আছে যাদের হয়তো একাডেমিক স্কোর ভালো ছিল। তোমাদেরও মধ্যে অনেকের হয়তো একাডেমিক স্কোর খুব ভালো, তোমরা ভাবছো ইন্টারভিউ একাত্তর ভালো করলে আমার চাকরিটা তো নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু বিগত অভিজ্ঞতা থেকে বলি যে কেউ ওভারঅল 1 নম্বর কম পাওয়ার কারণে, আমি যারা চাকরি পেয়েছে শুধু তাদেরই কথা বলছি, 1 নম্বর কম পাওয়ার কারণে তাদেরকে হয়তো বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে হয়েছে এবং তারা বুঝছে যে চাকরির একটা কষ্ট, যে প্রাথমিক শিক্ষক হওয়ার পেছনে একটা বিষয় কাজ করে যে বাড়ি থেকে চাকরি করব, একটা কমফোর্ট লাইফ, তো সেটা থেকে তারা বঞ্চিত। তাহলে আমার সবসময় টার্গেট হবে আমি যাতে ইন্টারভিউয়ে ম্যাক্সিমাম স্কোর করতে পারি। এবার চলো সে লক্ষ্য নিয়ে আমরা এবার ক্লাস শুরু করি। আজকেই প্রথম ক্লাস তোমাদের মানে এই সিরিজে, তবে আমি বলছি যে বিগত যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব প্রাসঙ্গিক, তোমরা সেগুলোও দেখতে পারো, সেখান থেকেও তোমরা অনেক কিছু বিষয় জানতে পারবে। এবার থেকে আমি রেগুলার ক্লাস আনার চেষ্টা করব, যেখানে বিগত ইন্টারভিউয়ে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে, এমনকি যে প্রশ্নগুলো বারবার করা হচ্ছে সেগুলো যথোপযুক্ত উত্তর তোমাদের করিয়ে দেবো, সঙ্গে ডেমো ক্লাসও থাকবে প্রতিদিন। আর এই ক্লাস রেগুলার আসবে তা ডিপেন্ড করছে তোমাদের উপর। যদি ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার হয় তাহলে আমি বুঝবো, বা তোমরা যদি নিচে কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের একটা চাহিদা রয়েছে, এবং তোমাদের যখন চাহিদা থাকবে তখন সেটা আমাকে দিতে হবে। তো চলো ক্লাসে যাই। হ্যাঁ, তোমাদের যেমন বললাম যে বিগত ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা প্রশ্ন এবং যে প্রশ্নগুলো বারবার বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছে সেগুলোর উপরেই মেনলি গুরুত্ব থাকবে, তবে সমস্ত প্রশ্নই তোমাদের আস্তে আস্তে সব আলোচনা করে দিব। তো এরকমই একটা কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রতি ভীতি কিভাবে দূর করবেন? আবার এটাকেই একই রকমের উত্তর হবে, শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রতি আগ্রহী কিভাবে করবে। দেখো প্রশ্নের উত্তরটা করছি, আমি এখানে প্রশ্নের উত্তরটা লিখে দিচ্ছি, তবে একটা বিষয় খেয়াল রেখো যে মুখস্থ করবে না, যে কারণে আমি সাধারণত প্রশ্নের উত্তর লিখতাম না। এর আগেও আমি একেবারে জিকে অ্যান্ড ইংলিশ হবে যখন প্রথম ইন্টারভিউ ক্লাস করে তখন হয়তো লিখে দেওয়া হতো, তারপরে বাংলায় শিখবো তে কিন্তু আমি কম লিখতাম। আমি বলতাম যে যেভাবে বলা হচ্ছে চেষ্টা করো, তোমাদেরকে কিভাবে বলতে হবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে, আইডিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা চেষ্টা করো নিজের মতন করে বলা, বা তোমরা এটা লিখে নিতে পারো, দিয়ে সেটাকে নিজের মতন করে বলো, যেন ইন্টারভিউয়ারের মনে হয় যে উত্তরটা তোমার। তার কারণ ওখানে তো তারা তোমাকে পর্যালোচনা করতে বসেছেন। যদি তারা দেখেন যে এই ক্যান্ডিডেটটা অন্য কোথাও থেকে মুখস্থ করে এসে সমস্ত বিষয়টা বলছে, একই মুখস্থ যে রোট লার্নিং, এটা কিন্তু প্রাথমিকে একেবারে যান্ত্রিকভাবে মুখস্থ করানো বাচ্চাদের যাবে না। যাই হোক, দেখো শিক্ষার্থীদের গণিতের বিষয়ের প্রতি ভীতি কিভাবে দূর করবে। এই রকম প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে কারণটা বলবো যে ভীতিটা কেন হয়। তুমি বলছো স্যার গণিত বিষয়টি বিমূর্ত বিষয়, বিমূর্ত বিষয়, যে কারণে শিক্ষার্থী এর সঙ্গে রিলেট করতে পারে না এবং সেখান থেকেই বিষয়টির প্রতি অনীহা, আর এই অনীহা থেকেই ভীতি। আমি বাচ্চাদের মূর্ত শিক্ষণ উপকরণ এবং বাস্তব উদাহরণ দিয়ে গণিতের বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলি এবং করে তুলব, তাহলে তাদের মধ্যে
এই বিষয়ের প্রতি ভীতি দূর হবে। হ্যাঁ, আমি কি করলাম, প্রথমে এরকম আরো দেখবে পরে আমি বিভিন্ন প্রশ্ন করব। তো এই রকম প্রশ্ন যেখানে একটা কারণ আছে, তোমাকে আগে প্রথমে কারণটার কথা বলতে হবে। তুমি বলছো স্যার গণিত বিষয়টা একটা বিমূর্ত বিষয়, যে কারণে বাচ্চারা এই বিষয়টার সঙ্গে রিলেট করতে পারে না, আর সে কারণেই আস্তে আস্তে তাদের মধ্যে বিষয়টির প্রতি অনীহা তৈরি হয়, এবং যেখান থেকে তাদের মনের মধ্যে বিষয়টার প্রতি ভীতি তৈরি হয়, পারে না, সেখান থেকে ভীতিটা তৈরি হয় আস্তে আস্তে। তো আমি বাচ্চাদেরকে এই গণিত বিষয়টা মূর্ত শিক্ষণ উপকরণ এবং গণিতের টপিকগুলো যাতে করে তারা বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে পারে, তাই ব্যবহারযোগ্য উদাহরণ সহযোগে তাদের পড়াবো, তাতে করে তাদের আস্তে আস্তে বিষয়টা তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, এবং আমার বিশ্বাস এতে করে তাদের মধ্যে থেকে বিষয়টার প্রতি ভীতি দূর হবে এবং তারা শিখতে চাইবে। তাহলে দেখো, এটা লিখলাম, এবার আমি তোমাদেরকে বলে দেখালাম যে কিভাবে বলতে হবে। তারপরে যদি বলে এটা না করে তোমাকে জিজ্ঞেস করে শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রতি আগ্রহী কিভাবে করবে, এটার ক্ষেত্রেও তুমি একই বলছো যে আগ্রহ না থাকার পেছনেও কিন্তু এটাই কারণ। তুমি বলছো স্যার গণিত বিষয়টি একটি বিমূর্ত বিষয়, যে কারণে বাচ্চারা গণিতের সঙ্গে ব্যবহারিক জীবনের মিল পায় না, রিলেট করতে পারে না, সে কারণে আস্তে আস্তে তাদের এই বিষয়ের প্রতি অনীহা তৈরি হয়, আগ্রহ হারায়। তো আমি যখন বাচ্চাদের আমি ক্লাসে পড়াবো, সেক্ষেত্রে আমি তাদের যেটা পড়াচ্ছি তার সঙ্গে মূর্ত শিক্ষণ উপকরণ এবং যেটা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত উদাহরণ সহযোগে তাদেরকে গণিতের টপিকগুলো পড়াবো, তাতে করে আমার মনে হয় বিষয়টা তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং আস্তে আস্তে এটা তাদের একটা পছন্দের বিষয় হয়ে উঠবে। এইভাবে তুমি বলছো। এবার দেখো, তুমি এইভাবে যখন বলবে তাহলে ইন্টারভিউয়ারের মনে হবে যে না, ক্যান্ডিডেটটা জানে যে গণিত বিষয়টা কি বিমূর্ত বিষয়, এবং গণিতটা তোমরা ডিএলএডেও শিখেছো যে গণিত পড়ানোর ক্ষেত্রে মূর্ত শিক্ষণ উপকরণ ব্যবহার করতে হয়। যেমন সংখ্যার যখন ধারণা দিচ্ছ তখন যে 1, 2, 3 তার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করো, দিয়ে পড়াও। এবার আসি, এখানে কয়েকটা প্রশ্ন আসছে, যেমন শিক্ষণ উপকরণ। শিক্ষণ উপকরণ জিনিসটা কি? বা তোমাকে বলতে পারে তুমি কি বাস্তব উদাহরণ দিবে, তাহলে এইগুলো থেকে কিন্তু তোমাকে তারপরে ক্রস কোশ্চেন আসতে পারে। তাই আমি বলবো কোথাও থেকে জাস্ট 2-3টে প্রশ্ন মুখস্থ না করে ইন্টারভিউ কি হয়, তুমি যেটা বলছো তার সঙ্গে রিলেট করে আবার প্রশ্ন করে, তো সেক্ষেত্রে তোমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে, এইভাবে একটার সঙ্গে আর একটা রিলেট করে যে প্রশ্নগুলো ব্যাকআপ যে প্রশ্নগুলো আছে সেগুলোকেও তৈরি করে নিতে হবে। যেমন আমাদের এলো শিক্ষণ উপকরণ, যেটাকে বলা হয় ইংরেজিতে টিএলএম। আমি পরে টিএলএম থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে সেগুলো পরে আসছে, আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিই। তোমরা জানো টিএলএম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটাকে এখন আবার যেহেতু এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক, আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমি পরে তোমাদেরকে এনইপি, এনসিএফ 2023, এনইপি 2020 এবং এনসিএফ 2005 এ যখন গুলো বলবো তখন দেখবে ওখানে অনেক কিছু বিষয় রয়েছে, সেখান থেকেও প্রশ্ন এসেছে। সেখানে এই কথাটাও থাকবে, আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে এখন টিএলএম না বলে অনেক জায়গায় তোমরা দেখবে এলটিএম কথাটা রয়েছে, লার্নিং টিচিং মেটেরিয়াল, মানে শিখন উপকরণ। প্রথম হচ্ছে টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল, শিখন উপকরণ, আর এখন বলা হচ্ছে এলটিএম লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, মানে শিখন। টিচিং হচ্ছে শিক্ষণ আর লার্নিং হচ্ছে শিখন। অনেকে বলতে পারে যে এখানটায় স্যার তাহলে শিখন উপকরণটা কি বলবো, ওইভাবে বললে উত্তরটা শোনাবে একটু কেমনই শোনাবে, তো সে কারণে শুধু শিখন উপকরণ। এমনকি তোমরা যখন প্রাথমিক বইগুলো দেখবে, বইগুলোতেও
বইটাকে একটা শিক্ষণ উপকরণ হিসেবে বলা হয়েছে, তাই শিক্ষণ উপকরণ বলা যায়। এখন হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, কারণ শিখনের ওপর বেশি করে জোর দেওয়া হয়, বাচ্চারা শিখছে তার উপর জোর দেওয়া হয়। এখন যেমন শিক্ষককে বলা হয় ফেসিলিটেটর, যার বাংলা হচ্ছে সহায়ক। তো যাই হোক, তোমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা আপনি যে শিক্ষণ উপকরণের কথা বলছেন সেটা কি, তুমি তখন বলছো স্যার সেটা হচ্ছে টিএলএম। তো আমি তার জন্য উপযুক্ত টিএলএম ব্যবহার করবো, যেটা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এবার তোমাকে জিজ্ঞেস করছে আচ্ছা কি ধরনের আপনি টিএলএম ব্যবহার করবেন, আপনি তো বলছেন মূর্ত শিক্ষণ উপকরণ ব্যবহার করবেন, কি? তো তুমি বলতে পারো যে স্যার সংখ্যা বোঝানোর ক্ষেত্রে আমি গুলতি বা চকলেট ব্যবহার করতে পারি, এবং বা যোগের ক্ষেত্রেও আমি চকলেট ব্যবহার করব। আর যখন যোগের ধারণটা তাদের দিয়ে দিলাম চকলেটের ব্যবহার করে, তারপর আমি তাদেরকে কিছু প্রশ্ন করবো, তারা কেমন শিখলো সেটা দেখার জন্য, এবং যারা উত্তর করতে পারবে তাদেরকে আমি একটা করে চকলেট দিব, তাহলে তারা উৎসাহী হবে উত্তর বলার ক্ষেত্রে, এবং এতে করে ক্লাসটাও তাদেরও শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, এবং যারা উত্তর করতে চায় না তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, সক্রিয়ভাবে যে শেখা তাতে অংশগ্রহণ করবে। এইভাবে তুমি বলছো। আবার ধরে নাও তোমাকে যেমন একটা জায়গায় এলো যে বাস্তব উদাহরণ সহকারে আমি গণিতের বিষয়গুলো তাদের পড়াবো, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বাস্তব উদাহরণ বলতে আপনি কি ধরনের বাস্তব উদাহরণ দেবেন। আর তোমাকে গণিতের বিভিন্ন জায়গা থেকে বলতে পারে গসাগুর জন্য আপনি কি বাস্তব উদাহরণ দিবেন, গসাগুর জন্য কি টিএলএম ব্যবহার করবেন। আমি সেগুলো যখন তোমাদের পরপর ডেমো পড়াবো তখন আমি বলে দিব যে কি কি টিএলএম ব্যবহার করা যেতে পারে, তার কারণ তার সঙ্গে রিলেটেবল কোশ্চেন করাবো, আমি তখন বলে দিব একে। এখন জাস্ট আমি তোমাদের বিষয়টা বোঝাই। হ্যাঁ, বাস্তব উদাহরণ আপনি কি দেবেন। তো এখানে একটা বিষয় তোমরা বলতে পারো, আমি যখন প্রাথমিকের বইগুলো সম্পর্কে যে প্রশ্ন এসেছে ইন্টারভিউ, সেগুলো যখন তোমাদের করাবো তখন তোমরা প্রাথমিক বই থেকে অনেক কিছু বিষয় জানতে পারো। তো আমার গণিত যে বইটাই, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন আছে। তো তুমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা প্রসঙ্গ এনে কিন্তু এটা বলতে পারো। তোমাকে হয়তো বললো যে বাস্তব উদাহরণ আপনি কি দেবেন, তুমি বলছো যে স্যার আমার গণিত বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা রয়েছে গণিত শেখানোর বিষয়ে, তো আমি সেটা থেকে বিশেষভাবে অনুপ্রাণিত। সেখানে উনি বলছেন গণিত বিষয়টাকে এমন ভাবে পড়াতে হবে, তার সঙ্গে বাস্তব উদাহরণগুলো এমন হবে যাতে করে শিক্ষার্থী বুঝতে পারে যে গণিত যদি ভুল করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে আমি তাদেরকে যেমন যোগ পড়ানোর ক্ষেত্রে আমি বলতে পারি যে দোকানে গিয়ে যখন কোনো কিছু কেনাকাটি করছো তাহলে তোমার হিসাব যোগ করে যেমন কত টাকা হলো সেটা যেমন বুঝতে পারছো, তেমনি আবার সঠিক হিসাব করে তোমাকে টাকাটা দিতে হচ্ছে যোগ করে। তো যদি এটা ভুল হয় তাহলে কিন্তু তোমার টাকা হয়তো বেশি চলে যেতে পারে বা কম দিলে দোকানদার বকবে। তো এইভাবে তার এই যে যোগের শেখাটা বাস্তব জীবনে কতটা দরকার সেটা বলে আমি তাদেরকে এইরকম বাস্তব উদাহরণ দিব। ধরে নাও এর পরেও তুমি এটা বললে, তারপরেও ধরে নাও ইন্টারভিউয়ার শুনতে চাইছেন, তাহলে তুমি এবার ভাগের প্রসঙ্গ আনতে পারো। তুমি বলতে পারো স্যার ভাগের ক্ষেত্রে আমি তাদের প্রথমেই বলবো যে ভাগটা কতটা জানা দরকার। তার কারণ ধরে নাও কোনো কিছু তোমাদের তোমরা বন্ধুদের মধ্যে ভাগ করে নিবে বা তোমার ভাইয়ের সঙ্গে ভাগ করে নিবে, এবং সমান সংখ্যক ভাগ করে নিতে হবে প্রত্যেককে। তো সেক্ষেত্রে ভাগ শেখাটা কিন্তু খুব দরকার। ভাগ যদি জানো খুব তাড়াতাড়ি তোমরা সমানভাবে নিজেদের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো ভাগ করে নিতে পারবে। তো এর আগের মতনই আরো একটা প্রশ্ন যেটা ইন্টারভিউ জিজ্ঞাসা করেছেন ইন্টারভিউয়াররা, ইংরেজি বিষয়ের প্রতি কিভাবে আগ্রহী করে তুলবে, বা অন্যভাবেও জিজ্ঞাসা করেছেন শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ের প্রতি ভীতি কিভাবে দূর করবে। হ্যাঁ, এটা গণিতের বিষয় ছিল, এটা ইংরেজি। আগের মতন করে এটার উত্তর করব। প্রথমে বাচ্চারা কেন আগ্রহী হয় না ইংরেজি বিষয়ের প্রতি সেটা বলবি। তুমি বলছো স্যার ইংরেজি একটি বিদেশি ভাষা, যে কারণে শিক্ষার্থীদের কাছে সেটা একদম নতুন, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিকাংশ বাচ্চা
অধিকাংশ বাচ্চা ফার্স্ট জেনারেশন লার্নার, যে কারণে এই নতুন একটি বিদেশি ভাষা বিদ্যালয়ে এসে যখন তারা শেখে তখন বিষয়টির প্রতি একটি ভীতি থাকে এবং বারবার বলছি না, আর সেখান থেকেই এই বিষয়টির প্রতি অনীহা জন্ম নেয়। স্যার, আমি যদি সুযোগ পাই বিদ্যালয়ে বাচ্চাদের ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ এবং বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ সহ বাচ্চাদের বিষয়টি আকর্ষণীয় ভাবে পড়াবো। তাতে করে তাদের মধ্যে বিষয়টির প্রতি আগ্রহ জন্মাবে এবং আমার বিশ্বাস তাদের ভীতি দূর হয়ে এটি একটি পছন্দের বিষয় হয়ে উঠবে। এবার দেখো এটা কিভাবে তুমি বলছো। তোমাকে হয়তো জিজ্ঞাসা করলে ইন্টারভিউয়ার যে আচ্ছা ইংরেজি বিষয়টা আপনি বাচ্চাদের কিভাবে পড়াবেন, এটাও জিজ্ঞাসা করতে পারে। তো সেক্ষেত্রে এটা হবে না, আমি বলছি অন্য কিভাবে হবে। ধরুন এটা জিজ্ঞাসা করলেন যে ইংরেজি বিষয়ের প্রতি কিভাবে আগ্রহী করে দেবে, শিক্ষার্থীদের আগ্রহী করে দেবে। তো তুমি বলছো যে স্যার ইংরেজি একটি বিদেশি ভাষা এবং শিক্ষার্থীদের কাছে সেটা একদম নতুন থাকে। আর বিশেষ করে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী ফার্স্ট জেনারেশন লার্নার আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এইরকম একটা নতুন ভাষা তারা বিদ্যালয়ে এসে প্রথম শেখে, আর এই শিখতে গিয়ে তাদের মধ্যে প্রথমে একটা নতুন বিষয়, তো তাদের মধ্যে এবং একটা ভাষা, তো তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়, আর এই ভয়টা থেকে আস্তে আস্তে এই বিষয়টার প্রতি তাদের অনীহা জন্মায়। তো আমি যদি সুযোগ পাই স্যার প্রাথমিক বিদ্যালয়ে আমি ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ প্রথমে শুরু করব বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে, ইংরেজি বিষয়টার সঙ্গে পরিচয় ঘটানোর সঙ্গে, এবং বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচে যখন তাদেরকে বিষয়টা পড়াবো তখন উপযুক্ত শিক্ষণ উপকরণ সহযোগে আকর্ষণীয়ভাবে তাদেরকে বিষয়গুলো তুলে ধরবো। আর আমার বিশ্বাস যে এইভাবে পড়ালে তাদের বিষয়টার প্রতি আগ্রহ জন্মাবে এবং তারা তাদের কাছে আস্তে আস্তে ইংরেজিটা একটা পছন্দের বিষয় হয়ে উঠবে। তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এইটা যেটা লিখে দেওয়া হচ্ছে এটা হুবহু মুখস্থ বলছে না, এইটাকে কাজে লাগিয়ে কিভাবে নিজের মতন করে বলা যায়। আমি যেমন আমার মতন করে বললাম, তুমি এটাকে তোমার মতন করে বলবে, যাতে ইন্টারভিউয়ার মনে হয় যে উত্তরটা তোমার। এবার তোমরা জিজ্ঞাসা করছি শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ের প্রতি ভীতি কিভাবে দূর হবে। এক্ষেত্রে তুমি এই একই রকম ভাবে বলতে পারো যে স্যার ইংরেজি একটা বিদেশি ভাষা এবং শিক্ষার্থীদের কাছে সেটা একেবারে নতুন। বিশেষ করে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বেশিরভাগ ফার্স্ট জেনারেশন লার্নার থাকে, যে কারণে তারা এই নতুন ভাষাটা বিদ্যালয়ে এসে শিখছে, আর এইরকম একটা ইংরেজি ভাষার প্রতি তাদের একটা ভীতি থাকে, আর ওই ভীতি থেকেই বিষয়টার প্রতি অনীহা। তো আমি যদি সুযোগ পাই প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে ইংরেজিটা পড়াবো এবং বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচে যখন বিষয়টা পড়াবো তার সঙ্গে উপযোগী শিক্ষণ উপকরণ ব্যবহার করবো। তাতে করে আমার বিশ্বাস যে শিক্ষার্থীদের কাছে বিষয়টা আগ্রহের হবে এবং যখন তারা শিখতে লাগবে ভীতিটাও দূর হয়ে যাবে, আর আস্তে আস্তে তারা এর মধ্যে থেকে নতুন ভাষার প্রতি ভয় হারিয়ে তাদের একটা পছন্দের
বিষয় হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাহলে এইভাবে তুমি গুছিয়ে বলছো। এবার দেখো, আমি যে কথাগুলো বললাম, আমি যখন পড়াই তখন এইভাবেই, যে আমার টার্গেট থাকে উত্তরের মধ্যে এমন কথা আমি ব্যবহার করব। দেখো, আমি ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচটা কিন্তু ডিটেলসে বলছি না, এখানে শুধু জাস্ট বিষয়গুলো কি 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 আমার মেথড হবে সেগুলো বলছি। তার কারণ আমার টার্গেট হচ্ছে ইন্টারভিউয়ার যাতে আমাকে এখান থেকে আবার জিজ্ঞাসা করে। আর এটা দেখা গিয়েছে, তুমি যখন কিছু একটা ইনফরমেশন ইন্টারভিউয়ারকে দিচ্ছ, তাহলে ইন্টারভিউয়ার আবার দেখতে চান যে তুমি বিষয়টা জানো কিনা, বা অনেক সময় যে কি এটা, এটার জন্য জিজ্ঞাসা করে। তাহলে তোমার হয়তো নেক্সট একটা সুযোগ হয়ে উঠছে যে তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করবে ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচটা কি, বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচটা কি, এবং তুমি এটা ভালোভাবে তৈরি থাকবে। আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে একটা টেকনিক, যে ইন্টারভিউয়ারকে নিজের জোনে নিয়ে আসা। তো চলো দেখি। এবার দেখো, আমি যে উত্তর বলেছি সেখানে ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ এবং বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচের প্রসঙ্গ এসেছে। তাহলে এখান থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে তুমি উত্তর বলার সময় একটু সজাগ থাকতে হবে, এমন কিছু বলবো না যেটা আমার জানা নেই, তাহলে যদি ওখান থেকে জিজ্ঞাসা করে আমি পারবো না। আবার চেষ্টা রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা প্রাসঙ্গিক, সেটা আমি আমার উত্তরের মধ্যে ঢোকাবো এবং তার সম্পর্কে আমি ভালোভাবে নলেজ রাখবো। যদি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে তাহলে আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। আমাকে হয়তো আননোন কোনো একটা প্রশ্ন করতে পারতেন উনি, সে জায়গায় আমাকে আমার জায়গা থেকে, জানা জায়গা থেকে প্রশ্ন করতে আমি ইন্টারভিউয়ারকে ইন্ডালজ করছি। তাহলে দেখো, ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ তোমাকে জিজ্ঞাসা করছে, তুমি বলছো যে স্যার, ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে যখন বাচ্চাদেরকে যে ভাষাটা শেখানো হচ্ছে সেই ভাষায় নির্দেশ দেওয়া হয়, ছোট ছোট নির্দেশ দেওয়া হয়, এবং বাচ্চারাও তার কথাবার্তায় ছোটখাটো নির্দেশিকা সেই ভাষায় যখন দেয়, সেটাকে বলা হয় ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। যেমন আমি স্কুলে গিয়ে বাচ্চাদের শেখাবো যে প্রথমে যখন টিচাররা আসছেন তোমরা তাদেরকে গুড মর্নিং বলে উইশ করো। তারপর যদি বাইরে যাওয়ার হয় তাহলে তোমরা মে আই গো টু টয়লেট, ধরো টয়লেট যাবে, তুমি এরকম বলো মে আই গো টু টয়লেট। আমিও যখন ক্লাসে ঢুকবো আমি প্রত্যেককে গুড মর্নিং বলে উইশ করব। তারা উঠে দাঁড়াবে তখন আমি তাদের বলবো সিট ডাউন। এইভাবে ছোটখাটো ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে যখন বাচ্চাদেরকে সেই ভাষার সঙ্গে পরিচয় ঘটানো যায়, সেটাকে ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ বলে। এবং যখন বাচ্চারা এইরকম ভাষা ব্যবহার অল্প অল্প ব্যবহার করতে শিখবে, তখন এই একটা নতুন ভাষা, বিদেশি ভাষার প্রতি তাদের ভয়টা দূর হবে, তারা শিখতে চাইবে। তাহলে ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে ছোট টার্গেট ল্যাঙ্গুয়েজে, মানে হচ্ছে যে ভাষা শেখানো হচ্ছে সেই ভাষায় ছোট ছোট নির্দেশিকা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের, নির্দেশিকা দেওয়া এবং শেখানোর মাধ্যমে, দেওয়া এবং শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাটির সঙ্গে পরিচয় ঘটানোর পদ্ধতি এর ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ বলে। তোমাদের তো উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, খেয়াল রাখবে এরকম যখন বিষয়টা বলছো সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে দাও। বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ আমাকে যদি তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলার ক্ষেত্রে তুমি রেফারেন্স আনবে। রেফারেন্স যেমন তুমি বলছো যে স্যার, বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি এবং সরকারি যে নথি রয়েছে যেমন এনসিএফ, এমনকি নতুন যে এনইপি 2020 এসেছে, তাতেও বলা হচ্ছে যে বাচ্চাদেরকে মাতৃভাষায় শেখাতে হবে, এবং বিদেশি ভাষা শেখানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে মাতৃভাষার সহযোগিতা নিয়ে বিষয়টাকে শেখানো, সে ভাষাটাকে শেখানো। তো যখন কোনো একটা ভাষা শেখাতে গিয়ে দুটো ভাষার ব্যবহার হয়, যেমন ইংরেজি ভাষাটা যখন আমরা শেখাবো তখন মাতৃভাষা বাংলাকে ব্যবহার করে যখন শেখাবো, দুটো ভাষা যখন ব্যবহৃত হবে, তখন সেই পদ্ধতিটাকে বলছে বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। তাহলে দেখো, আমি শুধু নিজের কথা বললাম না, যে জায়গায় এনইপি 2020, এনসিএফ এবং এই কথাগুলো কেন আনলাম, ওখানে সত্যি বলা রয়েছে যে কিভাবে পড়াতে হবে, নির্দেশিকা রয়েছে। একটা বিষয় ইন্টারভিউয়ারের কাছে তুমি একটা বিষয় তুলে ধরলে ইউ আর আ নলেজেবল ক্যান্ডিডেট, তোমার জ্ঞান রয়েছে, তুমি সব কিছু বিষয়গুলো জানো। দ্বিতীয়ত ধরে নাও এবার তাহলে ইন্টারভিউয়ার তোমাকে এনসিএফ থেকে, এনইপি 2020, এখন নতুন যেমন এনসিএফ 2023 চলে এসেছে, তাহলে এইগুলো থেকে তোমাকে
প্রশ্ন করতে পারে, আর সেক্ষেত্রে তুমি তো তার জন্য তৈরি থাকছো, তুমি উত্তর করতে পারবে। আমি এগুলো এর আগে যে রিক্রুটমেন্ট হয়েছে তাদের ইন্টারভিউয়ের জন্য আমি কিন্তু এগুলো সব করিয়েছিলাম তোমাদের জন্য আবার নতুন করে। আর এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্ন সহযোগে পুরো ব্যাপারগুলো তোমাদের করিয়ে দেবো। হ্যাঁ, চলো পরের প্রশ্নে যাই। আর একটা বিষয়, যদি তুমি ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে যাও, শুধু ওই প্রশ্ন আর উত্তর করলে তো হবে না। যেমন তুমি বুঝতে পারছো একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক করে কিভাবে প্রশ্ন হচ্ছে, আর যেটা শিখছো মানে যে উত্তরটা শেখা হচ্ছে তার সঙ্গে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো সেগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে যদি শিখতে যাও তাহলে কিন্তু ভিডিওগুলো একটু বড় হবে, যে কারণে দেখবে আমার ভিডিওগুলো একটু বড় হয়। এর আগে যারা দেখেছে তারা উপকৃত হয়েছে, তোমরাও হবে। আর আমি বলবো যারা বড় ভিডিওর জন্য হয়তো যাদের সমস্যা হয় তাদের বলি, আমি পেড ব্যাচে এক একটা ভিডিও থাকে, মানে এক একটা ক্লাস হয় 2.5 থেকে 3 ঘন্টা। তারা প্রয়োজনটা বুঝছে, তারা ক্লাস করছে। তোমরাও এই প্রয়োজনীয়তা যদি তোমাদের থাকে তোমরা দেখবে, এবং তোমাদের যেমন রেসপন্স পাবো সেই হিসাবে কিন্তু ক্লাস দিবে। এটা প্রথম, সেই কারণে এই বিষয়গুলো বারবার বলতে হচ্ছে, তার কারণ তোমাদের চাহিদা আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করবে। তো তোমাদের যে চিন্তা ভাবনা সেগুলো কমেন্টে। প্রাইমারি ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেমো ক্লাস। ডেমো ক্লাসে তোমার টিচিং অ্যাপটিটিউড যেটা সেটা দেখা হয়। তোমরা ইন্টারভিউয়ের যে দুটো ভাগ রয়েছে জানো আশা করছি, ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট। তো সেখানে তোমার টিচিং দক্ষতা দেখা হয়। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, অনেকে ভাবে যে আমি ভেবেছিলাম এটা নেক্সট ক্লাসে বলবো, তো একটা জাস্ট ধারণা দিয়ে দিই। অনেকে ভাবে যে প্রশ্নে আমি উত্তর দিলাম তো সেটা ভাইভাতে ক্যালকুলেট হবে, ডেমো ক্লাসের যেটা হবে সেটা অ্যাপটিটিউড টেস্টে হবে। কিন্তু বিগত যে ইন্টারভিউ হয়েছে এবং যে মার্ক, সেখান থেকে আমার মনে হয় কেউ একজন যদি কোনো একটা উত্তর খুব ভালোভাবে দেয় এবং সেটা বলতে গিয়ে, যেমন তোমাদের আজকে যে 3টে প্রশ্ন করালাম সেখানে বোঝা যাচ্ছে সে উত্তরের মধ্যে তোমার টিচিং দক্ষতাও প্রকাশ পাচ্ছিল না, কিভাবে গণিতটা পড়াতে হবে এই বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। তাহলে ওই উত্তরও কিন্তু মানে এইরকম সিচুয়েশনাল কোশ্চেনের উত্তরও তোমার ওই অ্যাপটিটিউড টেস্টে যে 5 মার্কস তাকে প্রভাবিত করে। কিভাবে কি ক্যালকুলেশন হয় সেটা আমরা পরে কোন একটা ক্লাসে জানবো। আজকে ডেমো ক্লাসের এই বিষয় যেটা বলছি সেটা দেখো। তো ডেমো ক্লাস নিয়ে একটা যে কনফিউশন থাকে সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক। তোমরা ডিএলএড বা টিচার্স ট্রেনিং এ যে লেসন প্ল্যান করেছিলে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এর জন্য, যে পাঠ পরিকল্পনা খাতায় তৈরি করেছিলে, সেখানে কি হতো, বাম দিকে তোমাকে বিদ্যালয়ের নাম, শ্রেণী, ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্রছাত্রীর বয়স, তারিখ, এই সমস্ত সময়, মাইক্রো টিচিং হলে হয়তো 8 থেকে 10 মিনিট এরকম লিখতে হতো, অনেকগুলো বিষয় থাকতো। এদিকে যেমন থাকতো যে শ্রেণী, এই বিষয়, একক, উপ একক, এরকম অনেক কিছু থাকতো। ইন্টারভিউ ডেমো ক্লাস করতে গিয়ে কিন্তু এই সব লিখতে হবে না, এরকম কিছু লিখতে হবে না। যদি তোমাকে বোর্ড ওয়ার্ক করতেই হয় সেক্ষেত্রে তোমাকে যেটুকু লিখতে হবে সেটা হচ্ছে শ্রেণী, তারিখ, এদিকে বাম দিকে লিখছো শ্রেণী আর তারিখ, এদিকে লিখবে বিষয়, একক। এবার অনেক সময় উপ একক থাকে, আবার অনেক ক্ষেত্রে উপ একক থাকে না। যেমন তোমাকে যদি শূন্যের ধারণা দিতে হয় তাহলে এককের জায়গায় সংখ্যা লিখবে, উপ এককের জায়গায় লিখবে শূন্যের ধারণা। আবার তোমার লেসন প্ল্যানে অনেক সময় উপ একক লিখতে হতো ওখানে, এবং উপ এককের জায়গায় যদি উপ একক আলাদা না থাকতো তাহলে ওই লিখতে হতো, মানে একক যা উপ একক একই। এবার আমি বলবো যে ইন্টারভিউয়ে যখন, আবার অনেক সময় তোমরা অনেকের ইন্টারভিউ এক্সপেরিয়েন্স দেখেছো, আমিও আমার বেশ কিছু ক্যান্ডিডেটের এক্সপেরিয়েন্স শেয়ার করেছি ইউটিউবে। তো সেখানে দেখবে ইন্টারভিউ খুব তাড়াতাড়ি করছে, ডিরেক্ট বিষয়ে যাও, ডিরেক্ট টপিকটা পড়াও। সেক্ষেত্রে কিন্তু এই বোর্ড ওয়ার্কও করছে না। তখন আমাকে আজকের পার্টটা লিখবো, যখন আমি ইন্টারেস্টিং ওয়েতে বিষয়ের উপস্থাপন করছি তখন আজকের পার্টটা লিখবো। তো এরকম অনেক বিষয় আছে, যেমন তুমি যখন ডেমো ক্লাসটা করাতে যাচ্ছ তখন কি বলবে, কারণ সেই সময় সবচেয়ে ভালো যে তুমি বলো যে স্যার আমি কি পূর্ণ বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে পড়াবো না ডিরেক্ট টপিকে যাবো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ইন্টারভিউয়ার তোমাকে বলছে বা বলবেন যে ডিরেক্ট টপিকে যাও, কারণ সময় কম থাকে। তো ডেমো রিলেটেড আরো অনেক প্রশ্ন আছে, আরো অনেক সিচুয়েশন আছে যেগুলো এর আগে ক্যান্ডিডেট ফেস করেছে, বা কিভাবে কি বললে ভালো হবে এগুলো আমি তোমাদের পরের ক্লাসে শেখাবো। হ্যাঁ, একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের প্রতিক্রিয়ার উপর নেক্সট ক্লাস নির্ভর করছে। সো কমেন্টে তোমাদের বিষয়গুলো জানাও,
প্রশ্ন থাকলে সেগুলো জানাও। আর তোমাদের যে পরিচিত বন্ধু বা আত্মীয় যারা রয়েছেন, যারা প্রাইমারি ইন্টারভিউ এর জন্য এলিজিবল, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। তো চলো ডেমো ক্লাসে যাই। আমি এইটুকু লেখা মানে যেটুকু বোর্ড ওয়ার্ক করতে হবে সেটা সহই ডেমো ক্লাসটা দেখাচ্ছি। তুমি বলছো, আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কোন ক্লাসে পড়ো, তোমাদের শ্রেণী কি বলো তো? দ্বিতীয়। বাহ, আচ্ছা দ্বিতীয়কে আমরা ইংরেজিতে কি বলবো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আজকে তারিখ কে বলবে? আজকে কত তারিখ? আমরা কদিন আগে বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম। হ্যাঁ ঠিক বলেছো, 9ই জুন। 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি, তাই না? আজকে হচ্ছে 9ই জুন। আজকে গণিত বিষয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস শিখবো। এটা কিন্তু অলরেডি তোমরা ব্যবহার করতেই লেগেছো। এই গণিতের এই বিষয়টা অনেকেই কিন্তু তার মানে তার যে দৈনন্দিন জীবন আছে, তো সে কিন্তু গণিতের এই বিষয়টা সে ব্যবহার করতে লেগেছে। এবং এটা আমাদের প্রতিদিনের গণিতের বাইরে তো আমাদের কিছুই নেই। আমি তোমাদের এর আগে শিখিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি দেখি। আচ্ছা বলো তো, আমার এই হাতে কটা আঙুল তোমরা দেখতে পাচ্ছ? দুটো, তাই তো? 2। আমরা সংখ্যার ধারণা এর আগে পেয়েছি, তাই না? 2। তাহলে এই আঙুলের এই হাতে দুটো আঙুল, আর এই হাতে বলো তো কটা আঙুল আছে? একটা। এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি আমি কটা আঙুল তোমাদের দেখিয়েছি, বাহ খুব সুন্দর, 3। তাহলে প্রথম হাতে ছিল দুটো আঙুল, তারপরে হাতে আমি দেখালাম তোমাদের একটা আঙুল। আমি তোমাদের যখন জিজ্ঞাসা করছি টোটাল কত আঙুল, তোমরা কিন্তু বলে দিতে পারছো 3। এটা কিভাবে পেলে জানো? 2 আর 1 কে যোগ করে পেলে। তো আমরা আজকে এই যোগ এই বিষয়টা শিখলাম। এটা কতটা দরকার তোমরা দেখো। তুমি ধরে নাও দোকানে গিয়েছো, দোকানে গিয়ে একটা পেন্সিল কিনলে, পেন্সিলটার দাম তোমাকে নিল 5 টাকা। আবার তুমি একটা চকলেটও কিনলে, চকলেটের দাম নিল তোমাকে 3 টাকা। তাহলে দোকানদারকে তো তোমাকে টাকা দিতে হবে, তাই না? যদি এই যোগটা ভালোভাবে শেখো তাহলে সঠিক হিসাব করে তুমি বলে দিতে পারবে। আর যদি না পারো তাহলে কি হবে? তুমি হয় তাকে বেশি টাকা দিয়ে দিতে পারো, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। আবার তুমি যদি তাকে কম টাকা দাও, সে কিন্তু তোমাকে বকা দিবে। তাহলে আমাদেরকে যোগটা ভালোভাবে শিখতে হবে। তাহলে 5 তুমি কি করতে পারো? আঙুল গুনতে পারো। তোমার 5টা আঙুল হলো, তারপরে 3, 6, 7, 8। আর আমরা খাতায় তো আরো অনেক বড় শিখবো, বড় বড় যোগ করা শিখবো। তারপরে আমরা হাতের এই যে দাগগুলো আছে এগুলো গুনে পরে আস্তে আস্তে শিখবে, তোমরা বড় বড় যোগ করতে পারবে। এখন তোমরা দাগ কেটে করবে। দেখো 1, 2, 3, 4, 5, তারপরে 3, 1, 2, 3 গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 5 আর 3 যোগ করে আমি পেলাম 8। এইভাবে তুমি পড়াতে যখন লাগছো, দেখবে 2-3 মিনিট পর তোমাকে ইন্টারভিউ ডেকে নিচ্ছে। এবার অনেকের মনে হতে পারে যে তারপরে যদি না ডাকে তাহলে কি করবে? আমার পড়ানো হয়ে গেল কিন্তু তারপরে ইন্টারভিউ ডাকছে না। তো সেক্ষেত্রে তুমি তখন তাদের থেকে মানে শিক্ষার্থীদের থেকে একটার পর একটা কোশ্চেন নিতে থাকবে। তুমি বলবে, আচ্ছা ধরে নাও তোমার বন্ধুর কাছে 3টে পেন আছে, তোমার কাছে আছে 2টো পেন, আরো একটা বন্ধুর কাছে তার কাছে আছে 5টা পেন। তাহলে সবারই পেনগুলো যদি আমি এক জায়গায় করি তাহলে কতগুলো পেন হবে? এইভাবে একটার পর একটা তুমি তাদের থেকে প্রশ্ন নিয়ে সুন্দর সুন্দর করে বোঝাতে থাকবে। আর একটা বিষয় তোমরা দেখলে, আমি প্রথমেই বলেছিলাম আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গণিত নিয়ে তার যে শিক্ষা দর্শন, সেখানে তিনি বলছেন যে গণিতটা যদি ঠিকভাবে না শিখি তাহলে শিক্ষার্থীদের মধ্যে কতটা ক্ষতি হতে পারে সেটা যদি একটা বাচ্চাকে শিখিয়ে দেওয়া যায় বা বলে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা গণিতটাকে মনোযোগ সহকারে শিখবে এবং তারা ভুলবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষা দর্শনটাকে কাজে লাগিয়ে তুমি পড়াতে পারো। এমনকি তার এই শিক্ষা দর্শনের কথা যদি কোনো প্রশ্ন হয় সেইখানে তুমি এরকম শিক্ষাবিদদের প্রসঙ্গ এনে সেই উত্তরটা করতে পারো। আমি পরে অনেক প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দেখাবো
এবং প্রাথমিক বইগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আলোচনা করব, তখন বুঝতে পারবে যে কিভাবে কোশ্চেনগুলো করতে হয়। ব্যাস, আজকে মাত্র এইটুকুই, যেহেতু প্রথম ক্লাস আজকে ছোটই রাখলাম। তারপর যদি তোমাদের দিক থেকে ভালো ফিডব্যাক পাই তাহলে আগামীতে রেগুলার ক্লাস আসবে। প্রত্যেকে খুব ভালো থেকো, আর আমার মনে হয় যে তোমাদের এখন থেকে একটু একটু করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত। বাই।